যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মতো। আজকে কথা বলবো গত মঙ্গলবারে ঘটে যাওয়া কাশ্মীরের সন্ত্রাসী হামলা নিয়ে। মঙ্গলবার ইন্ডিয়া অধ্যুষিত কাশ্মীরের পেহেলগামে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যে সেখানে ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করা হয় এবং সাথে সাথেই ইন্ডিয়া সেটির নিন্দা জানায় এবং সেখানে তাদেরকে উদ্ধার করে এবং আশেপাশে হসপিটালে প্রেরণ করা হয়। এখন এই যে ঘটনাটি লাস্ট ২০২৪ সালের আরো একটি ঘটনা ঘটেছিল, সেটি হচ্ছে তীর্থযাত্রীদের উপর হামলা করা হয়েছিল। ৯ জন তীর্থযাত্রী কাশ্মীরে মারা গিয়েছিল। তার আগে একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল ২০১৯-এ। সেটি হচ্ছে পুলওয়ামাতে একটি ভারতীয় জওয়ানদের একটি গাড়িতে আত্মঘাতী বোমা হামলা, সেখানে ৪০ জন জওয়ান নিহত হয় এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের তৈরি হয়। ভারত পাল্টা বিমান হামলা চালায় পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে এবং সেটি ভারতের যে পাইলট একজন ধরা পড়ে পাকিস্তানের মাটিতে এবং ভারতের দুটি এক বিমান বিধ্বস্ত হয় এবং তারপরের দিনে পাল্টা আবার পাকিস্তান আক্রমণ করে ভারতীয় জম্মু কাশ্মীরে বিমান হামলা পরিচালনা করে। এটি নিয়ে একটি যুদ্ধের অবস্থা। তারপরে ভারতীয় যে বিমান বাহিনী একজন সদস্যকে আটক করে পাকিস্তান, তাকে ছেড়ে দেওয়ার মাধ্যমে ইমরান খান আবার ইন্ডিয়ার সাথে একটি সম্পর্ক পর্যায়ক্রমে বৃদ্ধি করে। কিন্তু বর্তমান যে ঘটনাটি ঘটলো সেটিকে কেন্দ্র করে সাথে সাথেই কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে আবার একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো এবং সেখানে ইন্ডিয়া কিছু ইমিডিয়েট অ্যাকশন নেয়। সেটির মধ্যে রয়েছে যে পাকিস্তানের সকল পাকিস্তানি নাগরিকদের ভিসা ৪৮ ঘন্টার মধ্যে তাদেরকে দেশে ফিরে যেতে বলা হয় এবং ভিসাগুলো বাতিল করা হয়, ইনক্লুডিং ডিপ্লোম্যাটিক যে অ্যাটাশে আছে সামরিক তাদেরকে সহই। এবং তারপরে ওয়াগা যে সীমান্ত রয়েছে সেটি ক্লোজ করে দেওয়া হয় এবং সিন্ধু পানি চুক্তি ১৯৬০ সালে যেটি করা হয় পাকিস্তানের সাথে সেটি কিন্তু বাতিল করে দেয়। এবং এই মেজার নেওয়ার পরে এবং ইন্ডিয়া কিন্তু বলে যে এই হামলার পিছনে যারা রয়েছে বা সমর্থনকারী যারা রয়েছে তাদেরকেও শাস্তি পেতে হবে, এরকম একটি ঘটনা ইন্ডিয়ার পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয় এবং সাথে সাথে বহির্বিশ্ব থেকে বিশেষ করে প্রেসিডেন্ট পুতিন বা ডোনাল্ড ট্রাম্প তারা কিন্তু সমবেদনা জানিয়েছেন ইন্ডিয়ান যে কর্তৃপক্ষ তাদেরকে ফোন করে এবং এই সময়টাতে কিন্তু মিস্টার মোদি সে কিন্তু সৌদি আরবে ভ্রমণরত ছিলেন এবং এই ঘটনাগুলোর নানা মানুষ নানান ধরনের অভিসন্ধি এখানে দেখতে পাচ্ছেন। যেরকম অনেকে বলছেন এটি নাটক, কারণ ভারতে এখন এই মুহূর্তে যে একটি বিলকে কেন্দ্র করে, ওয়াকফ বিলকে কেন্দ্র করে মুসলিম অধ্যুষিত বা মুসলিমদের সাথে যে একটি মোদী সরকারের টানাপোড়েন চলছে সেটিকেই মূলত তাদের উপরে দমনপীড়ন করার জন্য এটি চালানো হয়েছে। এই হামলায় ইন্ডিয়া পরিকল্পিতভাবে করেছে, অথবা অনেকে অন্যভাবে বিশ্লেষণ করছেন, কিন্তু এটা সত্য যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মাটিতে যে সমস্ত আত্মঘাতী বা সন্ত্রাসী হামলাগুলো হয় সেগুলোর পিছনে আসলে অবশ্যই পাকিস্তানের আইএসআই বা ভারতের জড়িত থাকে। এটা কিন্তু স্বাভাবিক, কারণ দুই দেশই চায়, তাদের গোয়েন্দা সংস্থাগুলো চায় তাদের প্রতিপক্ষকে অস্থিতিশীল করে তাদের নিরাপত্তা ব্যবস্থাকে বিঘ্নিত করতে এবং সেটির একটু প্রতিফলন কিন্তু আমরা পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে বালুচিস্তান বা কাশ্মীর ইন্ডিয়ান অধ্যুষিত অঞ্চলে সেটি আমরা প্রতিফলিত হতে দেখেছি বিভিন্ন সময়। এরপরে কিছু খবর প্রচারিত হয়, যেমন যে আরব সাগরে পাকিস্তান নৌবাহিনী লাইভ ফায়ারিং একটি ড্রিল পরিচালনা করছে বা অনুশীলন যেটাকে বলে, এবং তার পাশাপাশি ভারতের যে আইএনএস বিক্রম সেটি পাকিস্তানের ওয়াটারের দিকে, ভারত আরব সাগরের পাকিস্তানের সীমান্তের দিকে রওনা দেয়, এরকম একটি খবর প্রচারিত হয়। আইএনএস বিক্রম বিমানবাহী রণতরী যেটাকে বলে ভারতের। এছাড়াও আজকে যে একটি ঘটনা ঘটেছে এটিকে কেন্দ্র করে পাকিস্তান কিছু পাল্টা ব্যবস্থা নিয়েছে ইন্ডিয়ার বিরুদ্ধে। ইন্ডিয়া যে ব্যবস্থাগুলো নিয়েছিল সমস্ত পাকিস্তানি নাগরিকদেরকে ভিসা বাতিল করা, ঠিক সেম একটি ঘটনা পাকিস্তান সরকারও নিয়েছে, যে ইন্ডিয়ার সমস্ত নাগরিকদের ইনক্লুডিং বিশেষ করে হাই কমিশনে, ইন্ডিয়ান হাই কমিশনে 30 জন
ব্যতীত বাকি সবার, বিশেষ করে সামরিক অ্যাটাশে সহ সকলের ভিসা বাতিল করে এবং 48 ঘন্টার মধ্যে পাকিস্তানের মাটি লিভ করতে বলা হয় তাদেরকে। এছাড়া পাকিস্তান সব ধরনের যে বাইলেটারাল যে চুক্তি রয়েছে, ইনক্লুডিং সিমলা চুক্তি, সকল চুক্তি সাময়িকভাবে সাসপেন্ড করে ইন্ডিয়ার সাথে। এছাড়া ইন্ডিয়ার সাথে সকল ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ ঘোষণা করে পাকিস্তান। এবং তার ছাড়াও যেটি বলা হয় যে পাকিস্তানের পক্ষ থেকে যে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক, বিশেষ করে যদি তৃতীয় দেশেও কোনো বাণিজ্য হয় পাকিস্তানের মাটি ব্যবহার করতে করে, সে ধরনের বাণিজ্য বন্ধ করে দেয় পাকিস্তান। এছাড়া আরো একটি ঘটনা ঘটে যে পাকিস্তানের আকাশপথ ভারতীয় সকল প্রকার বিমানের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সেক্ষেত্রে সামরিক বেসামরিক সকল এভিয়েশন এর জন্যই এই ঘোষণাটি কার্যকর থাকবে। এবং পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে ওঠে দুটি দেশের মধ্যে, যুদ্ধ পরিস্থিতি বলা যায় এটাকে। এবং পাকিস্তান আরেকটি ঘোষণা দেয় যে যদি সিন্ধু পানি বন্টন চুক্তি থেকে যদি একতরফাভাবে বা সে ইন্ডিয়া বেরিয়ে যায় বা সিন্ধু পানি যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে সেটিকে যুদ্ধের উস্কানি হিসেবে দেখা হবে পাকিস্তানের পক্ষ থেকে এবং বাইফোর্স তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর মানে সেটা পাকিস্তান যেটা বলছে সেটি একটি যুদ্ধের পর্যায়ে পড়ে। এছাড়াও আরো একটি ঘটনা ঘটে যে পাকিস্তানের মাটিতে, বিশেষ করে পাকিস্তান সীমান্তের ভিতরে একজন ভারতীয় বিএসএফ উনি প্রবেশ করে এবং তাকে আটক করা হয় এবং উনি সেই বিএসএফ জওয়ান এখন পাকিস্তানের হাতে বন্দী রয়েছেন। মূলত এই যে হামলার পিছনে আসলে কারা, হামলার দায় স্বীকার করেছেন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট নামে একটি কাশ্মীরি সংগঠন। মূলত এর পিছনে আমাদেরকে একটু যেতে হবে। সেটি হচ্ছে যে 2019 সালে মূলত কাশ্মীরের যে 370 ধারা বা স্বায়ত্তশাসন ছিল সেটি আসলে ভারতীয় পার্লামেন্টে মোদী সরকার বাতিল করে দেয়। তারপরে কাশ্মীরের লোকজন ফুঁসে ওঠে এবং কাশ্মীরের সমস্ত রাজনৈতিক দল এটার প্রতিবাদ করে এবং কাশ্মীরের জনগণ এটার বিরুদ্ধে বিক্ষোভ করে এবং মোদী সরকার সেটি কিন্তু বাইফোর্স বা ইন্টারনেট বন্ধ করে দেওয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে বা বল প্রয়োগ করে সেটিকে সেই মোবিলাইজেশন বা মার্চকে বন্ধ করার জন্য ইন্ডিয়া ব্যবস্থা নেয়। তারপরেও যেটা হয়েছে যে তখনই সেই 2019 সালে দ্য রেজিস্ট্যান্স ফোর্সের আত্মপ্রকাশ ঘটে এবং তারা অনলাইনে বিভিন্ন বিবৃতি দেওয়ার মাধ্যমে তাদের অস্তিত্বের জানান দেয়। এরপরে তারা ছোটখাটো কিছু হামলা করে, সেটি ওইরকম উল্লেখযোগ্য ঘটনা না। সেই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করে এবং সেখানে কিন্তু 26 জনের প্রাণহানি ঘটে এবং তারা যে খুব সংগঠিত এবং শক্তিশালী একটি সংগঠন, তার কিন্তু এই 26 জন নিহত হওয়ার মধ্য দিয়ে তারা জানান দিল। এবং তাদের যে মূল দাবি সেটা হচ্ছে যে কাশ্মীরের যে স্বায়ত্তশাসন বাতিলের মধ্য দিয়ে কিছু ঘটনা ঘটে বা কিছু নিয়ম কানুন পরিবর্তন আসে কাশ্মীরে। যেমন কাশ্মীরের ভূমি নন কাশ্মীরিও যারা কাশ্মীরি নয় তারা কিন্তু আগে ক্রয় করতে পারতো না বা কাশ্মীরে তাদের চাকরি বাকরি হতো না। সেই 370 ধারা বাতিলের মাধ্যমে কিন্তু এখন অকাশ্মীরি যারা কাশ্মীরের বাসিন্দা না, তারাও কিন্তু কাশ্মীরে গিয়ে কাশ্মীরের জমি ক্রয় করতে পারবে এবং তারা মালিক হতে পারবে কাশ্মীরের জমির। এবং এমনি ভাবে যে ভূ রাজনৈতিক যে জনসংখ্যার যে চেঞ্জ সেটি কিন্তু করার চেষ্টা করছেন মোদী সরকার। বা সেখানে মুসলিম অধ্যুষিত একটি এলাকা, সেখানে মূলত টার্গেট করা হয়েছে যে সেখানে হিন্দু যারা মেজরিটি আছে তারাও সেখানে গিয়ে জায়গা জমি কিনবেন, ব্যবসা প্রতিষ্ঠান করবেন, চাকরি বাকরি করবেন এবং পর্যায়ক্রমে কাশ্মীরের যে হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলো অন্যান্য অঞ্চলে আছে, কাশ্মীরও পর্যায়ক্রমে মুসলিমের সংখ্যা কমবে এবং সেখানে হিন্দুদের সংখ্যা বাড়বে। এরকম একটি মূলত উদ্দেশ্য থেকেই কাশ্মীরে, তাহলে কি হবে যে কাশ্মীরটা ভবিষ্যতে ইন্ডিয়ার জন্য কখনোই হাতছাড়া হবে না, এরকম একটি পরিকল্পনা থেকেই মূলত 370 দ্বারা বাতিল করা ইন্ডিয়ার গভর্নমেন্টের পক্ষ থেকে। কিন্তু সেটিরই বিরোধিতা এই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট করে এসেছিল অনেকদিন ধরেই এবং তারা এই হামলার মাধ্যমে তারা সেটিকে আবার সামনে আনলো। তো যাই হোক, সব ধরনের সন্ত্রাসী হামলারই আমরা নিন্দা জানাই বা এই নিরীহ যে পর্যটক রয়েছেন তারা
আসলে হত্যার শিকার হোক, এটা কেউই চায় না। একজন মানুষ হিসেবে আমাদের সবাই এই ধরনের হত্যাকাণ্ডের নিন্দা জানানো উচিত বা নিন্দা জানাই, এবং এর পিছনে যারা আছেন তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। আর আহ, বিভিন্ন গণমাধ্যম অনেকে দাবি করেন যে এর পিছনে যে অনেকের ফেসবুক ওয়াল, যারা ওখানে ঘুরতে গিয়েছিলেন সেই সমস্ত পর্যটকের অনেকের ফেসবুক ওয়ালে এরকম লেখা দেখা গিয়েছে যে আহ, যেই স্থানে হামলাটি আসলে পরিচালিত হয় তার 20 কিলোমিটারের মধ্যে কোনো সেনাবাহিনী ছিল না, ইন্ডিয়ান, এবং এটা পরিকল্পিত তাদের কাছে মনে হয়েছে, এরকম কিছু লেখাও সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। তো সব দিক মিলিয়ে যে আমরা বলতে পারি যে আহ, স্বাধীনতাকামী যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে কাশ্মীরের, ইন্ডিয়ান সরকার তাদের ন্যায্য অধিকার বা 370 ধারা পুনরায় ফিরিয়ে আনবে, ফিরিয়ে আনে জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে, এবং এই ধরনের হানাহানি বা এই ধরনের যে হামলা সেটি বন্ধ হবে ভবিষ্যতে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ হাফিজ।